আপনারা দেখছেন একুশে টেলিভিশন। অনলাইন কেনাকাটার বিশ্বব্যাপী জনপ্রিয় মাধ্যমে পরিণত হয়েছে, ফলে এই প্ল্যাটফর্মগুলো আমাদের দেশেও বেশ জনপ্রিয়তা লাভ করেছে, বিশেষ করে এই করোনাকালীন সময়। দর্শক, আমরা আজ এমনই একটি বিষয় নিয়ে আলোচনা করব, ই কমার্স খাত নিয়ে। আর এই আলোচনার জন্য সুব্রা গ্রুপের সৌজন্যে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হচ্ছেন ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই ক্যাবের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনি ইতিমধ্যে জেনেছেন যে আমরা আজকে ই কমার্স খাত নিয়ে আলোচনা করব, এবং যেহেতু আমরা ই কমার্স খাত নিয়ে আলোচনা করব, আমি শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে ই কমার্স কি এবং আমাদের দেশে ই কমার্সের সম্ভাবনা কতটুকু। একই সাথে জানতে চাইব যে আমাদের দেশে বর্তমানে ই কমার্স খাতের যে চিত্রটা আছে, এই চিত্রটা যদি তুলে ধরতেন। ধন্যবাদ আপনাকে। ই কমার্স খাত গত প্যান্ডেমিকের সময় যদি দেখেন যে কটা বিজনেস আসলে পরিচালিত হয়েছে এই সময়ের মধ্যে, তার মধ্যে একটি অন্যতম খাত হচ্ছে ই কমার্স খাত। এই সেক্টরে গত এক বছরে কয়েক লক্ষাধিক নতুন কর্মসংস্থানের তৈরি হয়েছে ই কমার্স খাতে, এবং শুধু তাই না, নতুন নতুন অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছেন, অনেক ব্যবসায়ী এখন অনলাইন ভিত্তিক ব্যবসা করছেন, কারণ ক্রেতাদের এই লকডাউন অবস্থাতে ই কমার্সই হয়ে পড়েছে একটা অন্যতম মাধ্যম কেনা বেচার এবং ব্যবসা বাণিজ্য পরিচালনা করার। তো আমরা যেটা দেখতে পেয়েছি, গত বছর প্রায় 16,000 কোটি টাকার বিজনেস হয়েছে এই সেক্টরে, এবং আমি যেটা বলছিলাম যে এই বছরও এটা ট্রেন্ডটা গ্রোথটা সিগনিফিকেন্ট গ্রোথ। বেশ আমি বলবো যে এই বছরে আমাদের সম্ভাবনাটা হচ্ছে, আমার মনে হচ্ছে যে আগামী 2 বছরে প্রায় 5 লক্ষাধিক নতুন কর্মসংস্থানের তৈরি হবে এই সেক্টরের মাধ্যমে, এই ই কমার্স খাতের মাধ্যমে। এবং আপনি আরো জানতে চেয়েছিলেন যে আসলে এই খাতের পরিস্থিতি কি। আমি যদি বলি, যেহেতু নতুন এই খাতটি, অনেক নতুন নতুন ব্যবসায়ী আসছে, অনেক চ্যালেঞ্জেস এর সম্মুখীন হচ্ছে অনেকের অনেক ট্রাস্ট ইস্যু এখনো ঘাটতি রয়েছে আমার মনে হয় ক্রেতাদের মধ্যে। নতুন যারা ব্যবসা করছেন তারা আসলে নিয়ম নীতি, অনেকেই হয়তো ইনফর্মাল সেক্টরে ফেসবুকের মাধ্যমে ব্যবসা করছেন, তারা হয়তো কিভাবে ব্যবসাটা পরিচালনা জানেন না। সো এরকম অনেক শিক্ষা বা দক্ষ জনবলেরও অভাব রয়েছে আমাদের এই সেক্টরে, যেটা নিয়ে আমরা আসলে কাজ করে যাচ্ছি আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমাদের এখন পর্যন্ত ডিজিটাল কমার্স, যদি সার্বিক পরিস্থিতি বলি, আমাদের একটি ডিজিটাল কমার্স নীতিমালা রয়েছে, কিন্তু এই ই কমার্স কোম্পানিগুলো কিভাবে পরিচালিত হবে সেটা কোনো নির্দিষ্ট কোনো এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এখনো নেই, কোনো নীতিমালা এখনো এই সেক্টরের জন্য তৈরি হয়নি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ই কমার্স প্রতিষ্ঠানই তারা নিয়ম নীতি হয়তো মানছেন না প্রপারলি। অনেকেই হয়তো দেখা যাচ্ছে তারা অল্প সময়ে ব্যবসা করার জন্য কাস্টমারদের কাছ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়েও ব্যবসা করছেন, এরকমও কেস হচ্ছে। এই সেক্টরটা এখনো পুরোপুরি ভাবে শৃঙ্খলাবদ্ধ হয়নি, পুরোপুরি ভাবে এই সেক্টরটার নীতি নির্ধারণ এখনো হয়নি। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আমরা ই কমার্স অ্যাসোসিয়েশন থেকে একটা ড্রাফট করে দিয়েছিলাম আমাদের স্টেক হোল্ডারদেরকে সঙ্গে নিয়ে, যে কিভাবে এই সেক্টরটার সাইট গুলো কিভাবে পরিচালিত হবে, কাস্টমাররা যাতে কোনোভাবে প্রতারিত না হয়, এটার জন্য একটা গাইডলাইন তৈরি করা হচ্ছে, একটা নীতিমালা তৈরি করা হচ্ছে। জি, সেই জায়গায় আমরা অবশ্যই আসবো। তার আগে আপনি কিছুক্ষণ আগে যে বিষয়টি উল্লেখ করেছেন যে চ্যালেঞ্জিং একটা জায়গা, এই পেশায় অনেকেই চ্যালেঞ্জ ফেস করছেন। তো যে কোনো কাজে সফলতা অর্জন করতে হলে অবশ্যই ভালো পরিকল্পনার প্রয়োজন বলে মনে হয় আমার। তো সেই জায়গা থেকে জানতে চাইবো যে কেমন পরিকল্পনা হওয়া উচিত এই পেশায় সফলতা অর্জন করতে হলে। অবশ্যই এই পেশাটি যেহেতু একটি টেক নলেজ ভিত্তিক ব্যবসা ক্ষেত্র, আমি বলবো যারাই অনলাইনে ব্যবসা করবেন তাদের প্রথমে আসলে অনলাইন ভিত্তিক ব্যবসাটা সম্পর্কে নলেজ দিতে হবে, যে আসলে কিভাবে তারা অনলাইনে ক্রেতাদেরকে করবেন, কিভাবে তারা একটা কন্টেন্ট ওয়েবসাইট আপলোড করবেন, বা একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, বা ফেসবুক তুমি যদি ব্যবসা করেন সেই ক্ষেত্রে কিভাবে তারা ফেসবুকটাকে কাজে লাগিয়ে তাদের ব্যবসার প্রচার করাবেন। এই বিষয়গুলো আসলে টেকনিক নো হাওয়ার প্রয়োজন রয়েছে। তো দক্ষতা বা ট্রেনিং এর কোনো বিকল্প নেই। আর দ্বিতীয়ত হচ্ছে ট্রাস্ট। অনেকেই আমরা মনে করি যে অনলাইনের মাধ্যমে শুরু করলে, ব্যবসা স্টার্ট করলে বোধহয় কাস্টমার পাওয়া যাবে, কিন্তু কাস্টমার বা ক্রেতাদের ট্রাস্ট ধরে রাখা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর একই ধরনের ব্যবসা অনেকেই করছেন। আমরা দেখছি যে শহর কেন্দ্রিক এই ব্যবসাটার অনেক বেশি, গ্রাম পর্যায়ে এখন পর্যন্ত কিন্তু সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট দেখতে পাইনি আমরা। যা আমরা ডেভেলপমেন্ট দেখছি কমার্স সেক্টরে, তার বেশিরভাগই হচ্ছে শহর কেন্দ্রিক, প্রায় মোর দেন 80% হচ্ছে শহর কেন্দ্রিক। সো এটা সম্ভাবনাটা অনেক বেশি। গ্রামেও রয়েছে,
দেশের বাইরে, দ্যাট মিনস ক্রস বর্ডার ই কমার্স একটা বিশাল সম্ভাবনা রয়েছে। তো আমার মনে হয় যারা ব্যবসায় আসবেন তাদের উচিত এই ব্যবসাটার বিভিন্ন দিক সম্পর্কে বিভিন্ন ধরনের নতুন ইনোভেশন নিয়ে আসা এই সেক্টরে। আমার মনে হয় তাহলে ডাইভার্সিফিকেশন আসবে এবং অনেক চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু কয়েক লক্ষ লোক একসাথে ব্যবসায় আসছেন, অনেক উদ্যোক্তা আছেন, তারা কিন্তু বেশ চ্যালেঞ্জিং জব, নট সো ইজি। অনলাইনে ব্যবসা করাটা, দোকানে ব্যবসা করাটা আসলে অনেকেই মনে করেন যে হয়তো অল্প পুঁজি দিয়ে শুরু করা যাবে, কিন্তু শুরু করতে গেলে আমার কাছে মনে হচ্ছে যে নো হাউটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং কাস্টমার ট্রাস্ট, অনলাইনে কিন্তু আপনি ফিজিক্যালি স্টোরে যেরকম একজন কাস্টমারদেরকে খুব সহজে আকৃষ্ট করতে পারেন কথা বলে দেখিয়ে, কিন্তু অনলাইনে ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং। সো ওই বিষয়গুলো সম্পর্কে একটু জানা থাকা খুব জরুরি। তো এই মার্কেটে আসলে আমরা দেখতে পাচ্ছি যে তরুণরাই কিন্তু বেশি ঝুঁকছেন, আর যেহেতু তরুণদের উপস্থিতি আমরা খুব বেশি দেখতে পাচ্ছি, এবং তো এই ই কমার্স খাত নিয়ে জানতে চাইবো যে ই কমার্সের ভবিষ্যৎ কতটুকু বলে আছে বলে আপনি মনে করছেন, এবং একই সাথে জানতে চাইবো যে কিভাবে ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয়। জি, ধন্যবাদ। সম্ভাবনা আমার কথা আমি বলেছি যে তরুণদের জন্য ই কমার্স খাতটা আসলেই খুবই অ্যাট্রাকটিভ একটা ফিল্ড। এখনো লট অফ থিংস টু ডু। আমাদের গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এখন ক্রেতারা কিন্তু আপনি দেখবেন যে আমাদের 4G বা ইন্টারনেট কিন্তু সারা দেশে পৌঁছে গেছে। 4G নেটওয়ার্ক, 3G নেটওয়ার্ক কিন্তু মোটামুটি সব জায়গাতেই আছে। তো মোবাইল মাধ্যমে, মোবাইল মিডিয়া ব্যবহার করে ঘরে বসে থেকে কিন্তু প্রচুর নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছেন এবং তারা এটাকে কাজে লাগানোর চেষ্টা করছেন। বিশেষ করে উইমেনরা, যারা নারীরা আছেন, তারাও কিন্তু ঘরে বসে থেকে এই ব্যবসাটাকে খুব সফলতার সাথে অনেকেই করতে পারছেন। আমি বলবো যে এই সেক্টরটার প্রচুর ডিমান্ড রয়েছে, এবং যদি কিছু জায়গায় সরকারি কিছু মানে ফ্যাসিলিটি আমরা চেষ্টা করছি আরো রুট লেভেলে যাওয়ার জন্য, যেমন পোস্ট অ্যান্ড টেলিকম মিনিস্ট্রি চেষ্টা করছে পোস্টাল নেটওয়ার্কটাকে একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ডেলিভারি সেবা পৌঁছে দেওয়ার জন্য। তো এই জায়গাগুলোতে আমরা আরো কিছুদিনের মধ্যে আমরা দেখতে পাবো খুব অর্গানাইজ বা স্ট্রাকচার জায়গায় চলে এসেছে, এবং উদ্যোক্তাদেরকে এখনই আসলে রেডি হওয়ার সময়। আমি বলছিলাম যে রুরাল ই কমার্স একটা বড় ভ্যাকেন্ট জায়গা, এবং দেশের বাইরে ক্রস বর্ডার ই কমার্স অনেক ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তা তারা কিন্তু এখানে বসে থেকেই অ্যামাজন, আলিবাবা, ইবের মতন প্রতিষ্ঠানের সাথে তারা ব্যবসা করছেন, খুব সাকসেসফুলি ব্যবসা করছেন। এই তথ্যগুলো হয়তো অনেকেই জানেন না। আমরা যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, চায়না বা অন্যান্য দিকে তাকাই, তাদের কিন্তু শত শত হাজার আমাদের সময় হাজার হচ্ছে একটি উদ্যোক্তা বিরতি নেওয়ার। ব্যবসায়ী তারা কিন্তু এখন ক্রস বর্ডার ই কমার্সের মাধ্যমে। জি, একটি সময় হচ্ছে বিরতি নেন। আমরা বিরতির পরে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আবারও আলোচনায় ফিরব। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ 21শে বিজনেসে। দর্শক, বিরতির আগে সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের ই কমার্স খাত নিয়ে কথা বলছিলাম। ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাবের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ তমালের সঙ্গে আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। আমরা বিরতির আগে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে আপনি একটা জায়গায় বলছিলেন যে সরকারি কিছু নীতিমালা বা উদ্যোগের কথা বলছিলেন। তো সেই জায়গা থেকে আমি জানতে চাইবো যে এবারের যে প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে, সেই বাজেট আসলে ই কমার্স খাত নিয়ে কতটা, ই কমার্সের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা ই কমার্স বান্ধব কতটা বলে আপনার মনে হচ্ছে? জি, ধন্যবাদ। আমাদের বাজেটে এবার প্রস্তাবিত কয়েকটা জিনিস অ্যাড হয়েছে ই কমার্স খাতের জন্য। সুসংবাদটা আগে বলি, সেটা হচ্ছে যে যারা অনলাইন ভিত্তিক ই লার্নিং প্ল্যাটফর্ম গুলো রয়েছে তাদের জন্য এবার মওকুফ করা হচ্ছে আমাদের বাজেটে, ভ্যাট মওকুফ করছে, তাদেরকে কোনো ইয়ে দিতে হবে না। আর সেকেন্ড থিং হচ্ছে যে আমাদের উৎসে কর ই কমার্স কোম্পানির জন্য আরোপ করা হয়েছিল, প্রস্তাবিত করা হয়েছিল। তো সেই ব্যাপারে আমরা আসলে আলাপ করেছি, আমরা আমাদের প্রস্তাবনাগুলো জানিয়েছি। যেহেতু ই কমার্স সেক্টরটা কম্পারেটিভলি ইয়ং ক্ষুদ্র উদ্যোক্তাদের একটি বড় সেক্টর, এখানে বড় উদ্যোক্তার সংখ্যা খুবই নগণ্য, মাত্র আমি বলবো 1% বা 2%, বাকি সবাই হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা। তো তাদের কথা চিন্তা করে আমরা কিছু প্রস্তাবনা অলরেডি এনবিআর কে দিয়েছি বাজেটের ক্ষেত্রে, যাতে উৎস করটাকে মওকুফ করা হয়, এবং কিছু স্ল্যাবও দিয়েছি যে যারা ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন 1 কোটি টাকার নিচে যাদের টার্নওভার রয়েছেন তাদেরকে যাতে এই ফ্যাসিলিটি গুলো দেওয়া হয়। সো আশা করছি যে আমরা হয়তো রিভাইজড যে বাজেটটা বা ফাইনাল যে বাজেটটা প্রস্তাবিত হবে সেখানে হয়তো আমরা কিছু চেঞ্জেস দেখতে পাবো। আমাদের এই প্রস্তাবনাগুলো হয়তো সরকার শুনবেন, বিকজ আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এই খাতটাকে গ্রো করা, এবং এই খাতের একটা বড় প্রবলেম হচ্ছে এই খাতটা এখনো ইনফর্মাল সেক্টরে বেশি। দ্যাট মিনস
ট্রেড লাইসেন্স নেই, 3 নাম্বার নেই, ফেসবুক ভিত্তিক ব্যবসা করছেন। আমরা আসলে চাচ্ছি এই সেক্টরটাকে একটা স্ট্রাকচার জায়গায় নিয়ে আসার জন্য, সবাই যাতে প্রপার ওয়েতে ব্যবসা করেন, সরকারকে নিয়ম নীতি মেনেই যাতে ব্যবসাগুলো পরিচালনা করতে পারেন। এই সেক্টর থেকে কিন্তু হাইয়েস্ট পরিমাণে রেভিনিউ জেনারেট করা সম্ভব সরকারের ক্ষেত্রেও। আমরা চাই সেটা হোক, এবং যে কারণেই আমরা আসলে চাচ্ছিলাম আগামী 2-3 বছর এই সেক্টরটাকে যদি একটা স্ট্রাকচার জায়গায় নিয়ে আসা যায়, যারা ফেসবুক ভিত্তিক উদ্যোক্তা আছেন তাদেরকে যদি কোনো একটা ইকোসিস্টেমের মাধ্যমে আমরা এক ফর্মাল সেক্টরে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু এই সেক্টর থেকে অনেক বেশি রেভিনিউ জেনারেট করা সম্ভব। তো আমাদের এই দাবিটা থাকবে সরকারের কাছে যে ওনারা এই এই আমাদের যে প্রস্তাবনাগুলো আছে এই ক্যাব থেকে আমরা দিয়েছি সেগুলো যাতে সুনজরে দেখবেন। তো বেশ কিছু ভালো উদ্যোগ নিয়েছেন এবং আমরাও আশা করব, যেহেতু এটি একটি ক্রমবর্ধমান একটি খাত এবং ভবিষ্যতে সরকারিভাবে আরও বেশ কিছু উদ্যোগ নেওয়া হবে। তো আমরা সেই জায়গা থেকে অন্য ভিন্ন একটি প্রশ্নে আসতে চাচ্ছিলাম যে যেহেতু করোনা পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য গত বছরই প্রথম সিটি কর্পোরেশনের উদ্যোগে অনলাইনে গরু বেচাকেনার যে হাট বসানো হয়েছিল, এবছরও কি সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? জি, এবার আরো আসলে বড় আকৃতিতে নেওয়া হচ্ছে। উত্তর সিটি কর্পোরেশন, ই ক্যাব, আমরা বাণিজ্য মন্ত্রণালয়, আইসি ডিভিশন সকলে মিলে, এটুআই প্রকল্প সকলে মিলে আসলে আমরা এবার আরো বড় আকারে ডিজিটাল হাট করার পরিকল্পনা হাতে নিয়েছি। আপনি হয়তো জানবেন বা অনেক হয়তো দেখেছেন মিডিয়াতে যে গত পরশুদিন আমরা একটি বড় ইভেন্ট করলাম, যে এই পশু যে কেনা বেচা হবে সেই কেনা বেচা অনলাইনের মাধ্যমে যখন কেনা বেচা হয়, গত বছর আমরা দেখেছি প্রায় 27,000 গরু কেনা বেচা হয়েছিল। এবার আমাদের এক্সপেকটেশন হয়তো আরো বড় আকারে অনেকেই কেনা বেচা হবেন। এখন অনেক খামারি অনলাইনে এসে অনেক নতুন নতুন ই কমার্স উদ্যোক্তা তারা গরু বিক্রি করছেন, বাট এইটাকেও আমরা একটা স্ট্রাকচার জায়গায় নিয়ে আসতে চাচ্ছি, যে কারণে আমরা একটা নীতিমালা অলরেডি প্রপোজ করেছি, বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে একটা ড্রাফট আমরা দিয়েছি, যে কিভাবে আসলে পশুগুলো কেনা বেচা করবেন, ক্রেতারা যাতে কোনোভাবেই প্রতারিত না হন, বা ব্যবসায়ী যারা রয়েছেন তারা যাতে সঠিক উপায়ে গরু পশুটা মানুষের ক্রেতাদের হাতে পৌঁছে দিতে পারেন, সে ব্যাপারে আমরা একটা নীতিমালা নিয়ে কাজ করছি অলরেডি। আমরা আশা করছি খুব দ্রুত এটা পেয়ে যাব। আমরা যে নীতিমালার মধ্যে যে বিষয়গুলো উল্লেখ করার চেষ্টা করেছি, যে ধরেন গত বছরে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি যে গরু বিক্রি করেছে কিন্তু বিক্রেতা জানেন না যে গরুর দাঁত ছাড়া বিক্রি হন না। তো অনলাইনের মাধ্যমে অনেকের ক্রেতাও হয়তো জানেন না যে গরুর কিছু নিয়ম কানুন রয়েছে। এরপর দেখেছি যে অনেক গরুর হয়তো খুরা রোগ হয়েছে বা কোনো একটা অসুখ হয়েছে, এখন গরুগুলা রিটার্ন নিবে কিভাবে, লাস্টের দিন গরু তো ফেরত নেওয়াটাও ডিফিকাল্ট। সো এই যে ক্রেতা বিক্রেতা খামারি এবং এদের মধ্যে যে একটা মেলবন্ধন তৈরি করা একটা পলিসি থাকার প্রয়োজন রয়েছে আমরা ফিল করছিলাম, যে কারণে আমরা অলরেডি একটা পলিসি প্রপোজ করেছি, এবং যেটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আমরা আশা করছি খুব শীঘ্রই একটা গাইডলাইন আমরা পেয়ে যাবো, এবং ই কমার্স কোম্পানিগুলো সবাই ওই গাইডলাইন ফলো করে তাদের সাইট থেকে গরুগুলা বিক্রি করবেন আমার বিশ্বাস। এবার গরু বিক্রি যারা, এবং আমি এই ফোরামের মাধ্যমে যারা ক্রেতা আছেন তাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের ডিজিটাল হাট .net আমরা একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছি, যেখানে যারা ট্রাস্টেড ই কমার্স কোম্পানি রয়েছে এবং খামারি রয়েছেন তাদের লিস্ট আমরা ওখানে প্রদান করে দিব, যাতে করে গরু কেনার সময় কোনো কমপ্লেইন হলে তারা ওখানে একটা কমপ্লেইন সেন্টারও থাকবে, সেখান থেকে তারা কমপ্লেইন জানাতে পারবেন। আমরা ই কমার্স অ্যাসোসিয়েশন, ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন, আমরা জয়েন্টলি এই জিনিসগুলোকে ম্যানেজ করার চেষ্টা করছি। এবং উত্তর সিটি কর্পোরেশনের মাধ্যমে আরো একটা জিনিস এবার হচ্ছে যে গতবার একটি জায়গায় স্লটারিং এর সার্ভিস প্রদান করা হয়েছিল, সম্ভবত এবার 2টি জায়গায় আমরা স্লটারিং করে গরু কোরবানি দিয়ে আমরা একেবারে হোম ডেলিভারি করে দেওয়ার ব্যবস্থা করব। গত বছরের তুলনায় এবার একটু আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমরা আশা করছি যে করোনাকালীন সময়ে এই পরিস্থিতির জন্য হয়তো যে সমস্যাগুলো তৈরি হতো সেটা থেকে হয়তো আমরা কিছুটা হলেও বেঁচে যাব। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, সুব্রা গ্রুপের সৌজন্যে এতক্ষণ দেশের ই কমার্স খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই ক্যাবের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ তমাল। দর্শক, আবারও নিচ্ছি বিরতি, বেলা 2টা 35 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে, আমাদের সঙ্গেই থাকুন।